নমস্কার, সেভেন এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। আর আমি এই মুহূর্তে চন্দন রয়েছে আপনাদের সাথে আমাদের বিশেষ নির্বাচনী বুলেটিন নিয়ে। আমরা বিশেষত সাধারণ মানুষের আবেদনে অর্থাৎ দর্শকদের চাহিদায় বিভিন্ন আসনের যে পর্যবেক্ষণগুলো আমরা করেছিলাম আগে, সেগুলোর বেশ কয়েকটা আসনকে আবার আমরা নতুন করে আলোচনার মধ্যে আনছি। হয়তো দর্শকদের মনে হয়েছে আমাদের যে পরিমাণে কমেন্টস আসছে এবং সাধারণ মানুষ যে পরিমাণে রিয়াকশান করছেন আমাদের এই বিশেষ বুলেটিনের ওপর, তাতে আমাদের মনে হয়েছে তাদের ভালো লেগেছে। অর্থাৎ তারা অনেকেই বলছেন যে অন্যান্য অনেক জায়গাতেই, বেশিরভাগ জায়গাতেই এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু সেভেন এবিক নিউজ নেটওয়ার্কের যে পর্যালোচনা সেটা নাকি অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। তো দর্শকদের কথা মাথায় রেখে, দর্শকদের অনুরোধ আমরা শিরোধার্য করে আবার নতুন করে দুটি আসনকে আমরা আজকে আলোচনা করব। কিন্তু তার আগে একটা সাংঘাতিক একটা কথা আপনাদের জানাতে চাই। আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞরা তাদের আশঙ্কা, এই মুহূর্তে ভারত প্লুটোক্রেসিতে ভুগছে। এখন প্লুটোক্রেসি কী? এটা ইংরেজি শব্দ। প্লুটোক্রেসি আমরা বিশেষভাবে পরিচিত নই এই শব্দটার সাথে। প্লুটোক্রেসি মানে হচ্ছে যে দেশের ধনীরা যে শাসনের মডেল তৈরি করে দেয়, শাসক দল সেই মডেল অনুসরণ করে। অর্থাৎ দেশের ধনী মানুষেরা একটা মডেল তৈরি করে দিল সরকারের, যে এইভাবে সরকার চলবে, এবং নির্বাচিত সরকার সেই মডেল অনুযায়ী চলা শুরু করে। সেখানে উপেক্ষিত থাকে দেশের বেশিরভাগ মানুষজন। এখন আমাদের দেশে ধনীরা বলতে কি বুঝি আমরা? আমাদের দেশে ধনীরা বলতে বুঝি হচ্ছে দেশের কয়েকটা শিল্পপতি পরিবারকে। এই কয়েকটা শিল্পপতি পরিবার যেরকম চাইছেন সরকার, সেরকম সিদ্ধান্ত নিচ্ছেন বা চলছেন। সেটাকে একেবারে যদি বইয়ের ব্যাখ্যায় বলছে যে ক্রমবর্ধমান ধনী সংখ্যালঘুরা, অর্থাৎ ধনীরা তো সংখ্যালঘু, ধর্মীয়ভাবে না, সারা দেশের মোট সম্পদের বেশিরভাগটা দখল করে বসে আছে আমাদের দেশের 6টা থেকে 7টা পরিবার। আর বাকি দেশের যে মানুষ, যার 82% মানুষ, তাদের যে শিশুরা, তারা প্রতি 24 ঘন্টায় একবার করে খাবার পাবে কিনা সন্দেহ আছে। সুতরাং এটা হচ্ছে আমাদের যে সূচক, অর্থের সূচক, সেই সূচকের আপ ডাউনটা ঠিক এইরকমই খাড়া। সুতরাং সেই ধনী মানুষেরা যখন মডেল ঠিক করে, সেই মডেলে দেশের বাদবাকি মানুষের কি অবস্থা হলো, তারা উচ্ছন্নে গেল কিনা, তাদের জীবন ধারণ কষ্টকর হলো কিনা, তাদের জীবন ধারণের মান উন্নতি হলো কিনা, এ বিষয়ে সরকারের কোনো চিন্তাভাবনা করার দরকার পড়ে না। কারণ ওই যে কতিপয় ধনী মানুষ, তারা যে মডেল তৈরি করে দেয়, সেই মডেল অনুযায়ী অন্ধের মতন ছুটতে থাকা হয় এই প্লুটোক্রেসি বা সংখ্যালঘু ধনীদের তৈরি করা মডেলের পেছনে। সেটা আমরা আমাদের নিজের জীবন দিয়ে বুঝতে পারছি। আপনি বিদ্যুৎ থেকে শুরু করুন, সেখান থেকে যদি আপনি গ্যাসে চলে আসেন, সেখান থেকে যদি আপনি জ্বালানিতে চলে আসেন, সেখান থেকে যদি আপনি কৃষিক্ষেত্রে চলে আসেন, শিল্পে চলে আসেন, সর্বত্র কিন্তু, এমনকি শিক্ষাতে পর্যন্ত বেসরকারি যে দাপট চলছে, বেসরকারিকরণের যে দাপট চলছে, সেই দাপটটাই কিন্তু আমাদের মনে করিয়ে দিচ্ছে যে আমাদের দেশের যে কয়েকটি পরিবার, ধনী পরিবার রয়েছে, তাদের অঙ্গুলি হেলনেই কিন্তু সরকার নির্ধারিত হচ্ছে, নির্বাচিত হচ্ছে। আমরা পুতুলের মতন ভোট দিচ্ছি অথবা দিচ্ছি না, ভেবে দিচ্ছি কিনা সেটা বলতে পারছি না। এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে আমাদের আলোচনা, এবং সেই আলোচনার প্রথমটাই হচ্ছে শ্রীরামপুর। অত্যন্ত আকর্ষণীয় এবার শ্রীরামপুরের নির্বাচন। এবছরের প্রার্থী হচ্ছে শ্রীরামপুরে 2024-এর সাধারণ নির্বাচনে প্রার্থী বিজেপি এখানে প্রার্থী করেছেন কবির শঙ্কর বসুকে। সিপিআইএম প্রার্থী করেছে ছাত্র নেতা দীপশিতা ধরকে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছেন যথারীতি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট আইনজীবী, 3 বারের এমপি।
এখনো পর্যন্ত অন্যান্য যে দলগুলো আছেন, বিভিন্ন এসইউসিআই বলুন বা আইএসএফ বলুন, এখনও শ্রীরামপুরের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেনি। এখন শ্রীরামপুরের যদি একটা রাজনৈতিক বৈশিষ্ট্য আমরা দেখে নিই, তাহলে দেখব যে শ্রীরামপুরে কিন্তু একটা বেশ একটা মজার একটা ঘটনা আমরা দেখতে পাই, যেখানে তৃণমূল কংগ্রেস 2009 সাল থেকে টানা কিন্তু ক্ষমতায় শ্রীরামপুরের যে লোকসভা আসন সেটিকে ধরে রেখেছেন কল্যাণ ব্যানার্জি। কিন্তু আমরা যদি একটু ভালো করে খেয়াল করে দেখি যে যখন একেবারে চূড়ান্ত পর্যায়ে বাম শাসন চলছে, সেই সময়েও কিন্তু প্রদীপ ভট্টাচার্য এখানে 1996 সালে জাতীয় কংগ্রেস প্রার্থী হয়ে জিতেছেন। 98 সালে আকবর আলী খন্দকার তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে জয়ী হয়েছেন। এই 99 সালে আবারও পরপর 2 বছর নির্বাচন হয়েছিল, জানেন আপনারা, তৃণমূল কংগ্রেসের হয়ে জয়ী হয়েছিলেন। অর্থাৎ তুমুল বামপন্থী জামানাতেও এই শ্রীরামপুর আসন কিন্তু মাঝে মধ্যেই সাদবদল করেছে। এবং তারপরে 2004 সালে আবার শান্তশ্রী চ্যাটার্জি সিপিআইএমের তিনি এখান থেকে জয়লাভ করেছিলেন, সেই আকবর আলী খন্দকারকে পরাস্ত করে। সুতরাং এখানে কারো একচ্ছত্র আধিপত্য বজায় থাকবে বা আছে বা ছিল এটা বলা যাবে না। যদিও 2009, 2014 এবং 2019-এ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখানে বিপুল ব্যবধানেই জয়লাভ করেছিলেন। কিন্তু হিস্ট্রি রিপিটস, অর্থাৎ ইতিহাস ঘুরে ঘুরে আসে। তো এবারের লড়াইটা কীরকম হচ্ছে? এবারের লড়াইটা হচ্ছে কবির শঙ্কর বসু, দীপশিতা ধর এবং কল্যাণ ব্যানার্জি, তিনজনই অত্যন্ত নামজাদা প্রার্থী, স্বনামধন্য প্রার্থী। সুতরাং লড়াইটা যে এখানে জমজমাট হবে সেটা বলার অপেক্ষা রাখে না। আমরা যদি একটু পিছিয়ে যাই তাহলে দেখব 2014 সালের নির্বাচন। 2014 সালের নির্বাচনে এখানে কল্যাণ ব্যানার্জি জয়ী হলেন। দ্বিতীয় স্থানে ছিলেন কে? সিপিআইএম প্রার্থী তীর্থঙ্কর রায়। এবং কল্যাণ ব্যানার্জি এখানে 11.81% ভোট পেয়ে জয়লাভ করেছিলেন। এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট 2014 সালে কমে গেছিল 12.78%। কিন্তু 2019 সালে দেখা গেল যে এখানে তৃণমূল কংগ্রেস বেশ খানিকটা লাভবান হলো ভোটের অঙ্কে। অর্থাৎ এখানে তারা 45.50% ভোট পেয়ে সেই কল্যাণ ব্যানার্জি জয়লাভ করলেন এবং তার ঝুলিতে অতিরিক্ত গেল হচ্ছে 5.6% ভোট। যেখানে 2014 সালে সিপিআইএম প্রার্থী তীর্থঙ্কর রায়, তার মাইনাস হয়েছিল, তার ভোট থেকে ভোট কমে গেছিল 11.91%। তিনি 2019 সালে তৃতীয় স্থানে চলে গেলেন আরও 17.22% ভোট কম পেয়ে। বিজেপি কিন্তু ছাপিয়ে গেল এই জায়গায় 2019 সালে এসে সিপিআইএমকে। অর্থাৎ দেবজিৎ সরকার বিজেপি প্রার্থী উঠে এলেন দ্বিতীয় স্থানে। এইবার আমাদেরকে আসতে হবে যে 2019 সালে যে আমরা ভোটের চিত্রটা পেলাম, 2019-এর পরে কিন্তু আমরা আরও অনেকগুলো ভোট পেলাম। সেটা কি পেলাম? সেটা পেলাম হচ্ছে লোকসভা ভোটের পর আমরা পেলাম বিধানসভা ভোট, তারপরে পেলাম পঞ্চায়েত এবং পৌরসভার নির্বাচন। পঞ্চায়েত এবং পৌরসভার নির্বাচনের ভোটকে বিরোধীদের যে অভিযোগ যে সেখানে রাজ্য নির্বাচন কমিশনের পর্যবেক্ষণে ভোট হয়, সেখানে ভোট লুঠের একটা সম্ভাবনা থাকে, এ বিষয়ে আমরাও যে একেবারে ভিন্ন মত পোষণ করি এমনটা নয়। কারণ আমাদের দীর্ঘ অভিজ্ঞতায় আমরা দেখেছি যে দল শাসন ক্ষমতায় থাকে তারা চেষ্টা করে যে ক্ষমতার একেবারে
কেন্দ্রবিন্দুতে রয়েছে এই পৌরসভা এবং পঞ্চায়েতগুলো। এগুলো দখলে থাকলে শাসনের যে সুবিধেটা সেটা অনেক বেশি পাওয়া যায়। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বাম আমল থেকে শুরু করে বর্তমান জামানাতেও সর্বত্র একেবারে তুলসী পাতা দিয়ে গঙ্গা জল দিয়ে ভোট হয়েছে এমনটা বলা যাবে না, বলা যাবে না। এটা বলতে আমাদের কোনো দ্বিধা নেই। আমরা যেহেতু বলি যে আমরা সোজা কথা সরাসরি বলতে ভালোবাসি, বাম আমলের শেষের দিক থেকে শুরু করে আজকে পর্যন্ত পৌরসভা এবং পঞ্চায়েত নির্বাচন একেবারে গঙ্গা জল আর তুলসী পাতা দিয়ে হয়েছে, এটা বলা যাবে না। সুতরাং সেই যে ভোটের ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশনটাকে যদি আমি লোকসভা নির্বাচনের ক্যালকুলেশনে নিয়ে আসি তাহলে সেখানে একটা বড় ফাঁক থেকে যাবে। অর্থাৎ যে দুধ আর জল মেশানো হয়েছে, সে দুধটাকে যদি আলাদা করতে না পারি, জলটাকে যদি আলাদা না করতে পারি, জানি এখানেও জল দুধ খানিক মিশে আছে, তবে সেটা পরিমাণ থেকে অনেক কম। সেইখানে দাঁড়িয়ে যদি আমি বিধানসভা নির্বাচনটাকেও ধরি, 2021 নির্বাচন, বিধানসভা নির্বাচন, সেটাও কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দ্বারাই পরিচালিত হয় এবং যেটা সবাই চায় আর কি, যে প্রতিটা ক্ষেত্রেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো হবে। যদিও সম্ভব হয় না, অনেক বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকে না, থাকলেও সেটা হাতে গোনা, তবুও খানিক স্বাভাবিক, সুস্থ স্বাভাবিক ভোট হয়। সেইখানে দাঁড়িয়েও কিন্তু শ্রীরামপুরের 7টি বিধানসভার সবকটি দখল নিয়ে নিয়েছিল তৃণমূল কংগ্রেস, অর্থাৎ কল্যাণ ব্যানার্জি কিন্তু এখানে এগিয়ে গেলেন। সেগুলো কি কি? জগৎবল্লভপুর, এটা হাওড়া জেলায় পড়ছে। ডোমজুর, এটা হাওড়া জেলায় পড়ছে। উত্তরপাড়া হুগলি জেলায় পড়ছে। শ্রীরামপুর হুগলি জেলায় পড়ছে। চাপাদানি হুগলি জেলায় পড়ছে। চণ্ডীতলা সেটা হুগলি জেলায় পড়ছে এবং জাঙ্গিপাড়া সেটাও হুগলি জেলায় পড়ছে। অর্থাৎ হাওড়া জেলার 2টি আসন এবং হুগলি জেলার 5টি বিধানসভা আসনেই কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের একচ্ছত্র আধিপত্য বজায় রাখতে পেরেছে 2021 নির্বাচনেও। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, যে যখন বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচন হয় তখন তার প্রেক্ষিত আলাদা থাকে। একটা দেশের সরকার, একটা রাজ্যের সরকার। এবং 2021 যে ঝড়টা উঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, মূলত তার স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকে চায়। দুর্দান্ত ক্যাপশন, দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। হয়তো যারা চরম তৃণমূল বিরোধী তারাও মনে মনে আউড়ে ফেলেছিলেন এই শব্দটা, বাংলা নিজের মেয়েকে চায়। কিন্তু এবছর তৃণমূল কংগ্রেস যে স্লোগানটাকে সামনে নিয়ে এসছে, জনতার গর্জন, বাংলা বিরোধীরা হবে বিসর্জন, এই স্লোগানটা কিন্তু ঠিক জমেছে বলে আমার এখনো মনে হচ্ছে না। সেই নির্বাচনের ঠিক আগে, 19 নির্বাচনে, 21 আগে খেলা হবে স্লোগান তুলেছিলেন দেবাংশু, এবছর লোকসভার প্রার্থী হয়েছে। খেলা হবে এটা কিন্তু টেনে দিয়েছিল তৃণমূলকে 21 পর্যন্ত, 19 থেকে 21 পর্যন্ত এই খেলা হবে স্লোগানটা তৃণমূল কংগ্রেসের মধ্যে বিপুল জনপ্রিয়তা ছিল। বিপুল জনপ্রিয়তা পেয়েছিল একটা স্লোগান, সেটা হচ্ছে বাংলা নিজের মেয়েকে চায়। এবারের স্লোগান হচ্ছে, সেই অর্থে আমরা দেখতে পাচ্ছি না সেইভাবে জনপ্রিয়তা অর্জন করছে। যদিও তৃণমূলের পক্ষ থেকেও খুব অনেক দেরিতে এই স্লোগানটিকে লঞ্চ করা হয়েছে এবং ধীরে ধীরে ছড়াবার চেষ্টা চলছে, জানি না শেষ পর্যন্ত কী হবে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডার 2021 নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে একেবারে যাকে বলা হয় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে দিয়েছিল। কারণ এই মুহূর্তে মনে রাখতে হবে যে আমাদের বাংলার যে ভোটার সংখ্যা রয়েছে, মোট ভোটার সংখ্যা, তার 47% ভোট কিন্তু মহিলারা দেন এবং এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলারা সরাসরি উপকৃত। যদি সেটা তারা উপকার মনে করেন তাহলে তারা সরাসরি উপকৃত। বিরোধীরা অনেক কথা বলেন, সেটা আলাদা কথা, তাদের কথা তারা বলেন, তৃণমূলের কথা তারা তৃণমূল বলেন। এবং সাধারণভাবে একটা মানুষের কাছে যখন নগদ 1000 টাকা পৌঁছে যায়, সেটা নিয়ে অনেক আলোচনা থাকতে পারে, উপকৃত বলা যায়। কিন্তু এটাও আবার একটা মনস্তত্ত্ববিদেরা বলেন যে একটা স্লোগান
একটা ইস্যু বা একটা ধরুন এই ধরনের সরাসরি কল্যাণমূলক যে প্রকল্প, যেটাকে ডোল পলিটিক্সও বলা হয়, অর্থাৎ সরাসরি নগদে বিদেয় করা, এর যে ফল সেটা কিন্তু একবার পাওয়া যেতে পারে, বারবার সেটার থেকে ডিভিডেন্ড নাও আসতে পারে। আমরা ধরে নিলাম আসবে, তা সত্ত্বেও যদি আমরা আলোচনা করি তাহলেও কিন্তু বলা যায় না যে এবার শ্রীরামপুর লোকসভা আসনটি একেবারেই মানে কল্যাণ ব্যানার্জি দুমদুম করে জিতে যাবেন। কারণ মধ্যবর্তী সময়ে আমরা চোখে যা দেখেছি অবিশ্বাস্য, আমরা যা উপলব্ধি করেছি সেটা অবিশ্বাস্য। যে সমস্ত খবর আমাদের সামনে উঠে এসছে বাংলার রাজনীতিতে কার্যত সেটা অবিশ্বাস্য। অর্থাৎ গোটা একটা মন্ত্রিসভা কার্যত জেলে চলে গেছে। মন্ত্রিসভা বলতে একটা মন্ত্রক, অর্থাৎ শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ তার যে পারিষদেরা ছিলেন জেলে, এবং সেই তার অপরাধকে কবুল করেছেন কার্যত তার দল। তাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে, পদ থেকে সাসপেন্ড করা হয়েছে, এবং তাকে মন্ত্রিত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ কার্যত স্বীকার করে নেওয়া হয়েছে যে সেখানে কোনো গোলমাল হয়েছিল, এবং যে গোলমালের ফলে আছে কিন্তু হাজার হাজার নিয়োগ প্রার্থী, শিক্ষাক্ষেত্রে নিয়োগ প্রার্থী, তারা রাস্তায় বসে রয়েছেন। শ্রীরামপুর লোকসভা আসনের মধ্যে কত ছেলে মেয়ে এই বঞ্চিত প্রার্থী তালিকায় রয়েছেন সেটা কিন্তু আমাদের হিসাবে আনতে হবে। এবং তারা যদি মুখ ফিরিয়ে নেন তৃণমূল কংগ্রেসের দিক থেকে, তাহলে কিন্তু একটা বিপর্যয় ঘটে যেতে পারে। কারণ একটা বঞ্চিত চাকরি প্রার্থী মানে একটি মাত্র ভোট নয়, তার পরিবারের অনেকগুলো ভোট হতে পারে। পাশাপাশি এটাও ঠিক যে এই যে বঞ্চিত চাকরি প্রার্থীদের দাবিগুলোকে সামনে তুলে আনা, সেটা যারা করেছিল সেটা অবশ্যই করেছিল বামপন্থীরা। সামনে তুলে আনা মানে ধরুন বঞ্চিত চাকরি প্রার্থীদের গল্প তো নতুন নয়, আমরা যখন এক এক করে আসি, 16 সাল থেকে আর চলছে। কিন্তু আদালতে পৌঁছে দেওয়া, মামলা করা, সেটাকে কারা করলো? সেটা করলো বামপন্থীরা। তাদের সওয়াল করছেন কোর্টে কারা? বামপন্থী আইনজীবীরা। সেই বামপন্থীদের প্রার্থীকে দীপশিতা ধর, তিনি কে? সর্বভারতীয় ছাত্র আন্দোলনের একজন পুরোদা মুখ, যার নেতৃত্বে দিল্লির মতন জায়গায় থেকে গেরুয়া ঝড়কে আটকে আজও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় বামেদের দখলে, বাম ছাত্রছাত্রীরা সেখানে লাল আবির খেলেন। সুতরাং প্রার্থী হিসেবে দীপশিতা ধর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের থেকে বয়সে অনেক কম হলেও, অভিজ্ঞতায় অনেক কম হলেও, ভারে কিন্তু কম নন। এবং যেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পক্ষে একটা ইস্যু আমি তুলে ধরতে পারি, সেটা হচ্ছে এই যে নিয়োগ প্রক্রিয়ায় মামলা, যে মামলা এক জনসমক্ষে এসে এতটা আমাদেরকে ব্যথিত করেছে, আমাদেরকে পীড়িত করেছে, সেই মামলার বিচারপতি ছিলেন কে? অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি আজকে কিন্তু বিচারপতির আসন ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে তিনি প্রার্থী হয়েছেন। সেইখানে যদি বলা যায় যে প্রথম থেকেই তৃণমূল কংগ্রেস বলে আসছিল যে উনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো অনেকটাই ফেব্রিকেটেড, হয়তো নয়, কেন বিচারপতির গঙ্গোপাধ্যায় একটা মানুষ ছিলেন, আর বিজেপির গঙ্গোপাধ্যায় আরেকজন মানুষ। তিনি নিশ্চয়ই বিচারপতির আসনে যতদিন বসছিলেন তিনি নিরপেক্ষই ছিলেন। সুতরাং তার যে কথাগুলো, তার যে পর্যবেক্ষণগুলো, তার যে রায়গুলো, সেগুলো যদি একটু বিশ্লেষণ করে দেখা যায় তাহলে আমরা দেখতে পাই যে অনেক ক্ষেত্রেই কিন্তু ফলটা কিন্তু তৃণমূলের বিরুদ্ধে যেতে পারে। অর্থাৎ কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে সরাসরি কোনো দুর্নীতির অভিযোগ নেই, কিন্তু তার দল পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে আপনার বালু মল্লিক মানে জ্যোতিপ্রিয় মল্লিক, সেখান থেকে শেখ শাহজাহান, অজস্র আপনার অনুব্রত মণ্ডল, এরকম কত, দুজন বিধায়ক,
এই রকমভাবে দুর্নীতির দায়ে গ্রেপ্তার হয়ে যাওয়া মন্ত্রীদের, বিশেষ করে মন্ত্রীদের গ্রেপ্তার হয়ে যাওয়া এবং দীর্ঘ কারাবাস করা, এটা বাংলার রাজনীতিতে একেবারেই নতুন। সুতরাং এই নতুন যে বিপদ, সেই বিপদের মোকাবেলা কিভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় করেন সেটা কিন্তু আমাদের দেখতে হবে। কারণ যখনই প্রশ্ন উঠবে কর্মসংস্থানের, তখনই আঙুল উঠবে পার্থ চ্যাটার্জির দিকে। যখনই প্রশ্ন উঠবে কর্মসংস্থানের, যেখানে পুরো নিয়োগ অর্থাৎ পৌরসভাগুলোতে নিয়োগের ক্ষেত্রে যে বেনিয়ম, তখনও আঙুল উঠবে সেই তৃণমূল কংগ্রেসের যারা এই বিষয়ের সঙ্গে যুক্ত তাদের দিকে। যখনই প্রশ্ন উঠছে যে রেশন কেলেঙ্কারি নিয়ে, অর্থাৎ আমাদের দিনের খাদ্য, সেই খাদ্য কেলেঙ্কারি আমরা জানতেই পারতাম না, আমরা বুঝতেই পারিনি এরকম একটা ঘটনা ঘটে চলেছে আমাদের রাজ্য জুড়ে। কিন্তু সেটা যখন প্রকাশ্যে আসে, সেটা যে কত বড় পর্বত সমান একটা দুর্নীতি, সেটা আজকে আমাদের চোখের সামনে চলে এসছে। তার জন্য কার দিকে আঙুল উঠছে? না, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দিকে। তিনি কে? তিনি তৃণমূল কংগ্রেস নেতা। এই যে সন্দেশখালি নিয়ে সারা দেশ উত্তাল হলো, সেই ঘটনায় কার দিকে আঙুল উঠছে? শেখ শাহজাহান। তিনি কে? তিনি একজন তৃণমূল নেতা, যদিও তার দায় প্রাথমিকভাবে সিপিএমের ঘাড়ে ফেলার চেষ্টা হয়েছিল, কিন্তু পরে দেখা গেছে না, সেটা ঠিক নয়। সুতরাং এই সমস্ত প্রশ্নের কিন্তু জবাবদিহি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে করতে হবে, যে জবাবদিহিটা কিন্তু করার ক্ষেত্রে কোনো দায় নেই দীপশিতা ধরের, বরং তিনি এই ইস্যুগুলোকেই সামনে রেখে তার ভোটে এগোচ্ছেন, পায়ে পায়ে এগোচ্ছেন। ভোট দেরি রয়েছে এখনো, কিন্তু দীপশিতা ধর এই যে ইস্যুগুলোকে সামনে রেখেই এগোচ্ছেন, যেগুলো কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে উল্টোভাবে ফেস করতে হচ্ছে, তাকে আত্মপক্ষ সমর্থন করতে হচ্ছে যে না, আমি তো যুক্ত নই। কিন্তু দীপশিতা ধর বলছেন যে আপনি যুক্ত নন, ঠিক আছে, আমি মেনে নিচ্ছি, কিন্তু আপনি তো সেই দলেরই একজন প্রার্থী যে দল এই দুর্নীতিগুলোর সঙ্গে যুক্ত। পাশাপাশি কবীর শঙ্কর বসু একেবারে ঝকঝকে একজন মানুষ, তার বিরুদ্ধে কোনো অভিযোগ এখনো পর্যন্ত আমাদের কাছে নেই, কিন্তু তার বিরুদ্ধে তো অভিযোগ রয়েছে যে কেন্দ্রীয় যে নীতিগুলো সাধারণ মানুষকে খুব বিপর্যয়ের মধ্যে এনে ফেলছে। বিশেষ করে নাগরিকত্ব সংশোধনী আইন, অর্থাৎ যেখানে বলা হচ্ছে বিরোধীদের বক্তব্য, সেখানে তৃণমূল, সিপিএম সবাই একযোগে বলছে যে দেশের সংবিধান বিপদের মুখে, তাকে তার জবাবদিহি করতে হচ্ছে। তাকে জবাবদিহি করতে হচ্ছে যে সমস্ত কিছু বেসরকারিকরণ করা হচ্ছে, তাকে জবাবদিহি করতে হচ্ছে। তাকে জবাবদিহি করতে হচ্ছে যে গ্যাসের দামের যে, মানে আমাদের রান্নার গ্যাসের দামের যে 2014 থেকে 2024-এর মধ্যে 10 বছরের মধ্যে যে মানে আকাশচুম্বী উত্থান গ্যাসের দামের, তার জবাবদিহি তাকে করতে হচ্ছে। সুতরাং এই আসনটিতে, শ্রীরামপুর আসনটিতে জয় পরাজয় কিন্তু অত্যন্ত মানে সুতোর ওপর ঝুলে এগোচ্ছে এবার, যেটা গত 3 বছর ছিল না, গত 3টে টার্মে ছিল না। 3টে টার্মে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় একেবারে চওড়া রাস্তা দিয়ে হেঁটেছেন, চওড়া রাস্তা দিয়ে হেঁটে বিজয়ীর সার্টিফিকেটটা নিয়ে বাড়ি ফিরে গেছেন এবং দলের হয়ে গলা ফাটিয়েছেন সংসদের অন্তরে। কিন্তু এবার সেই রাস্তা কিন্তু খানিক দখল নিচে দীপশিতা ধর, অর্থাৎ তার রাস্তা বেশ খানিকটা সরু হয়েছে। যেখানে সিপিএম গত নির্বাচনে 3য় স্থানে পৌঁছে গেছিল, এবার যে রাজনৈতিক বিশ্লেষকেরা যে বিশ্লেষণ করছেন, সেখানে কিন্তু দীপশিতা ধর প্রথম স্থানে যদি উঠে নাও আসতে পারেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কিন্তু সাংঘাতিক একটা চ্যালেঞ্জের মুখে ফেলছেন। এবার যে আমরা অত্যন্ত চেনা একটা আসন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে দমদম। দমদমে আপনারা জানেন যে সৌগত রায় 77 সালে ব্যারাকপুরের সাংসদ নির্বাচিত হয়েছিলেন। 1977 সালে প্রবল কংগ্রেস বিরোধী হাওয়া, সেই হাওয়াতেও কিন্তু সৌগত রায়, তারপরে তিনি বিধায়ক হয়েছেন, বনগাঁর হয়েছেন, তারপরে তিনি বিধায়ক হয়েছেন নিজের এলাকার, অর্থাৎ যেখানে তার বাড়ি, অর্থাৎ লেক গার্ডেন্স, ওই অঞ্চলে
যে বিধানসভা সেইখানেও তিনি মানে তার দীর্ঘ মানে সংসদীয় রাজনীতিতে তার মতন পোড় খাওয়া মানুষ বাংলায় খুব কম আছেন। কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন এবং দমদম থেকে তিনবার তিনি জয়ী হয়েছেন। এইখানেও আবার দমদম আসনটিতেও কিন্তু সেই একই ধরনের মজা আমরা দেখতে পাই। একই ধরনের মজা মানে 77 সালে ভারতীয়, এই মাফ করবেন এটা আগের দিনও আমি ভুল বলেছিলাম, 77 সালে এখানে জনতা পার্টি অর্থাৎ সমস্ত দল ভারতবর্ষে যখন একত্রিত হয়ে একটা মোর্চা তৈরি করে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে লড়াই করলেন, সেই জনতা পার্টির প্রার্থী অশোক কৃষ্ণ দত্ত 77 সালে এই দমদম আসন থেকে জয়ী হয়েছিলেন। তারপরে 1980 সালের নির্বাচনে এখান থেকে জয়ী হলেন সিটু নেতা, মানে শ্রমিক নেতা সিপিআইএমের নীরেন ঘোষ। তারপরে 84 সালের সেই ঐতিহাসিক ভোট, সেই ভোটে কিন্তু জয়ী হয়েছিলেন জাতীয় কংগ্রেসের আশুতোষ লাহা। দেখুন, জনতা পার্টি, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্ক্সবাদী, তারপরে আবার ন্যাশনাল কংগ্রেস। তারপরে 1989, 1991, 1996 এই তিনটে টার্ম কিন্তু এখানে একটানা সিপিআইএম প্রার্থী জয়ী হলেন। তিনি কে? নির্মল কান্তি চ্যাটার্জি। তারপরেই আবার দমদমে বামপতন, আবার দলবদল হয়ে গেল। সেটা হচ্ছে 1998 নির্বাচনে এখানে তপন শিকদার জয়ী হলেন তৃণমূল বিজেপি যে জোট, সেই জোটের প্রার্থী হিসেবে। এবং সেই মাত্র 1 বছরের মধ্যে আবার ভোট হলো 99 সালে, 98 সালে ভোট হলো, আবার 99 সালে ভোট হলো। সেই নির্বাচনেও কিন্তু তপন শিকদার জয়ী হলেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে। দেখুন, ভেবে দেখুন সময়কালটা, তুমুলভাবে বামপন্থী হাওয়া বইছে আমাদের বাংলা জুড়ে, বামফ্রন্ট সরকারের একটা দুর্গ, সেইখানে দাঁড়িয়েও কিন্তু দমদম বামপন্থীদের হতাশ করছে। তারপরে আবার 2004-এ বামপন্থীরা এই আসনটিকে দখল নিল। 2004 সালে এখানে কে জিতলেন? না, অমিতাভ নন্দী। এবার 2009 সাল চলে এলো। 2009 সাল থেকে আজকে 2024 সাল অর্থাৎ 2019 সাল পর্যন্ত মাঝখানে পরবর্তী 3টি নির্বাচনে এখানে কিন্তু অধ্যাপক সৌগত রায় টানা জিতে আসছেন। আমি এখানে একটু যোগ করে দিই, শ্রীরামপুরের কিন্তু আইএসএফ প্রার্থী, আমি ভুল করে গেছিলাম, শ্রীরামপুরে কিন্তু আইএসএফ প্রার্থী দিয়েছেন শাহরিয়ার মল্লিক। এবং এখানে কিন্তু শ্রীরামপুরে সেই জায়গাটাতেও একটা বড় ঝুঁকি থেকে যায় এখানে জয়ী প্রার্থীর পক্ষে। সেটা হচ্ছে যে হাওড়ার যে অংশটা শ্রীরামপুরের সঙ্গে যুক্ত রয়েছে, সেই অঞ্চলে কিন্তু সংখ্যালঘু ভোটাধিক্য, মানে সংখ্যালঘু মানুষের ভোট, সেটা কিন্তু অনেকটাই। সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু আইএসএফ যদি তাদের পক্ষে সংখ্যালঘু ভোট কেটে নিয়ে যায়, তাহলে কিন্তু কল্যাণ ব্যানার্জির একটা আশঙ্কা থাকতে পারে। এটা সংযোগ করলাম। ফিরে আসছি দমদমে আপনারা দেখলেন যে এখানেও কিন্তু উত্থান এবং পতনের গল্পটা চলেই আসছে। এবং টানা 3বার যেমন নির্মল কান্তি চ্যাটার্জি জিতেছিলেন বাম আমলে, এখানে সেই বাম আমলেই কিন্তু তার হাত থেকে এই আসনটি ছিনিয়ে নিয়েছিলেন তৃণমূল কংগ্রেস এবং বিজেপির জোট প্রার্থী তপন শিকদার। তিনি দুবার এখান থেকে জয়ী হয়েছিলেন। তারপরে আবার তাদের হাত থেকে এই আসনটিকে সিপিআইএম ছিনিয়ে নিয়েছিল, অমিতাভ নন্দী জয়ী হয়েছিল। তারপরে 19 সালের নির্বাচন থেকে কিন্তু এখানে সৌগত রায় 3বারের কোর্স তার কমপ্লিট হয়ে গেছে, 4র্থবারের জন্য এবার দাঁড়িয়েছেন। কি হয়েছিল 19 সালের নির্বাচনে? 19 সালের নির্বাচনে তৃণমূল প্রার্থী এখানে 42.51% ভোট পেয়েছিলেন এবং এখানে তার ভোট কিন্তু কমে গেছিল 0.16%। তার ভোট কিন্তু কমেছিল সৌগত রায়ের, অর্থাৎ 0.16% ভোট কমে গেছিল। তা সত্ত্বেও তিনি 53,002 ভোটে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির শ্রমিক ভট্টাচার্যকে পরাস্ত করেছিলেন। জয়ের যে পার্সেন্টেজ ছিল সেটা হচ্ছে 4.40%। এগুলো আপনারা বোধহয় আমার মুখ থেকে শুনতে শুনতে আপনাদের মুখস্থ হয়ে গেছে।
নেপালদেব ভট্টাচার্য, এখানে নেপালদেব ভট্টাচার্য সম্পর্কে একটা ছোট্ট কথা না বললে সিপিএম সম্পর্কে, সিপিআইএম সম্পর্কে একটা ভুল জায়গা চলে যাবে। নেপালদেব ভট্টাচার্য দীর্ঘদিন ধরে দলের বাইরে ছিলেন, মূল স্রোতের বাইরে ছিলেন, তারপরে আবার দলে ফিরে আসেন না, তাকে দল ফিরিয়ে নেয়। তিনি কিন্তু কোনো দলে যাননি, কোনো সময় দল পরিবর্তন করেননি। দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তিনি বসেছিলেন, দলের ভিতরেই বসেছিলেন, সক্রিয় রাজনীতির থেকে বাইরে ছিলেন। ফিরে এসে দমদমে প্রার্থী হয়েছিলেন তিনি। এখানে বামেদের ভোট কমে গেছিল 15.8%, এবং যেটা বিজেপির পক্ষে চলে গেছিল 15.61%। আমি এখানে বলছি সৌগত রায়ের ভোটও কিন্তু 19 সালে কমে গেছিল 0.16%। এবার দমদমে প্রার্থী কারা? এবার দমদমে সিপিআইএম প্রার্থী করেছেন ডক্টর সুজন চক্রবর্তীকে। সুজন চক্রবর্তী দুবারের এমএলএ এবং একবারের এমপি। সিপিআইএমের রাজ্য কমিটির তো বটেই, পলিট ব্যুরোর সদস্য। সাধারণভাবে এই সিপিআইএমে এই স্তরের নেতারা ভোটে লড়াই করেন না। কেন্দ্রীয় কমিটির সদস্য, মাফ করবেন, সুজন চক্রবর্তী। কিন্তু সুজন চক্রবর্তীর চিরটাকালি একটু ডাকাবুকো মানুষ, মধ্য 60 তার বয়স, মানে যাকে অকাল পক্ষ বলে কটাক্ষ করেছেন তার বিরোধী প্রার্থী সৌগত রায়। তৃণমূল কংগ্রেসের সেই সৌগত রায় রয়েছেন, এবং বিজেপি প্রার্থী করেছে শিলভদ্র দত্তকে। শিলভদ্র দত্ত কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে ব্যারাকপুরে বিধানসভা আসনে দাঁড়িয়ে দুবার তিনি জয়লাভ করেছিলেন। তারপরে মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে গিয়ে খড়দায় দাঁড়িয়ে বিধানসভা 2021 বিধানসভায় খড়দায় দাঁড়িয়ে তিনি কার্যত পর্যুদস্ত হয়েছিলেন। এই হলো প্রার্থী পরিচিতি, প্রাথমিকভাবে প্রার্থী পরিচিতি। কিন্তু দমদমের ক্ষেত্রেও সেই একটা প্রশ্নই কিন্তু চলে আসছে, যেখানে আমি একটু দমদমের বিধানসভা ওয়ারি যে আলোচনা আছে সেই আলোচনাটা তার আগে আপনাদের সঙ্গে করে নিই। কারণ দমদমটা আমরা জানি যে এখানেও 7টি আসন রয়েছে। দমদমে যে 7টি আসন বলা বাহুল্য, 7টি আসনেই বিপুল ভোটে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। আপনার বরানগর আসনে 35,147 ভোটে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস রায়। দমদম কেন্দ্রে ব্রাত্য বসু জয়লাভ করেছিলেন 26,761 ভোটে। রাজারহাট গোপালপুরে অদিতি মুন্সি জয়লাভ করেছিলেন 25,296 ভোটে। পানিহাটিতে নির্মল ঘোষ জয়ী হয়েছিলেন 25,177 ভোটে। খড়দায় শোভনদেব চট্টোপাধ্যায় জয়ী হয়েছিলেন 93,822 ভোটে। দমদম উত্তরে চন্দ্রিমা ভট্টাচার্য জয়ী হয়েছিলেন 28,499 ভোটে, এবং কামারহাটিতে মদন মিত্র জয়ী হয়েছিলেন 35,408 ভোটে। অর্থাৎ যদি বিধানসভার নিরিখে বলেন, এর চাইতে সেফ সিট যেখানে একজন বিধায়ক তিনি 98,822 ভোটে যেতেন, সেই আসনটা কি কখন বিজেপি তৃণমূল কংগ্রেসের পক্ষে বিপজ্জনক হতে পারে? এটা সাধারণ অঙ্ক হিসেবে আমরা বলবো একেবারেই নয়। কিন্তু এর শ্রীরামপুরের আলোচনার ক্ষেত্রে যে সমস্ত প্রসঙ্গগুলো চলে এসেছিল, অর্থাৎ নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, পৌরসভায় নিয়োগ দুর্নীতি, আপনার রেশন দুর্নীতি, এই সমস্ত দুর্নীতির প্রভাব কিন্তু এই দমদম যে লোকসভা কেন্দ্র, সেই দমদম লোকসভা কেন্দ্রের উপরও প্রভাব ফেলতে পারে। তার সঙ্গে আর যা শ্রীরামপুরে হয়েছে সবই দমদমের ক্ষেত্রেও সত্যি। লোকসভা তো আর আলাদা আলাদা করে কোনো ইস্যু হতে পারে না, দমদমের ক্ষেত্রেও সত্যি। তার সঙ্গে যেটা যুক্ত হয়েছে দমদমে, যেটা শ্রীরামপুরের ক্ষেত্রেও সত্যি, বেশ কিছু জায়গায় এমএলএদের সঙ্গে এমপির বনিবনা নেই। ঠিক একইভাবে বরানগরের এমপি তাপস রায়ের সঙ্গে সৌগত রায়ের বনিবনা নেই, এটা একেবারে প্রকাশ্যে চলে এসেছিল শেষের দিকে, এবং শেষ পর্যন্ত তাপস রায় কিন্তু দল ছেড়ে চলে গেছেন, তৃণমূল কংগ্রেসে ছেড়ে দিয়েছেন। তিনি এখন বিজেপির
প্রার্থী লোকসভায়। তাপস রায়ের মতন একজন সাংগঠনিক মানুষ, তিনি বরানগর বিধানসভার আসনটি ছেড়ে পদত্যাগ করে বিজেপিতে চলে গেলেও অদ্ভুতভাবে বরানগরের তৃণমূল কর্মীরা যারা তাপস রায়কে গুরু বলে মানতেন, তারা কিন্তু কেউ প্রকাশ্যে তৃণমূল বিরোধী একটি কথা বলেননি, তৃণমূল কংগ্রেস ছেড়ে চলে যাননি। কিন্তু খবর রয়েছে যে তারা তৃণমূল কংগ্রেসে থাকলেও তারা কিন্তু এবার ভোটে তৃণমূল প্রার্থীকে ভোট নাও দিতে পারেন, অর্থাৎ ভোট দেওয়াটা তো নিজস্ব স্বাধীনতার। সেই জায়গায় দাঁড়িয়ে বরানগরে সামান্য নড়বড়ে হতে পারেন সৌগত রায়। দমদম এই জায়গায় দাঁড়িয়ে যখন দমদম পৌরসভা পুরনিয়োগ মামলায় বারবার আঘাত পাচ্ছে কেন্দ্রীয় এজেন্সির কাছে, তখন কিন্তু এই সৌগত রায় দমদমের কোনো কাউন্সিলরের পক্ষে, কোনো কারো পক্ষে একটি শব্দ ব্যয় করেননি, যেটা নিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী সরব হয়েছিলেন, কিন্তু সৌগত রায় একটিও বাক্য ব্যয় করেননি। পানিহাটি পৌরসভা এই মুহূর্তে যে সাংঘাতিক একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, মানে পৌরসভা ভিত্তিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, তার একটা দায় সৌগত রায়কে নিতে হবে। অর্থাৎ পানিহাটির যে আবর্জনার সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, এই সমস্ত যে সমস্যা, যেগুলো নাগরিক সমস্যা, সৌগত রায় যখন পানিহাটিতে ভোট চাইতে আসছেন, তখন তাকে কিন্তু এই প্রশ্নগুলোর সম্মুখীন হতে হচ্ছে। এবং বিরোধীরা তার দিকে প্রশ্ন ছুড়ে দিচ্ছে যে তিনি 15 বছর ধরে সাংসদ থাকা সত্ত্বেও, এবং একটা টার্মে তিনি কেন্দ্রীয় আপনার নগর উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন, তা সত্ত্বেও কেন এই নগর সংক্রান্ত যে সমস্যা, সেই সমস্যা এত তীব্র আকার ধারণ করলো পানিহাটিতে? সৌগত রায়ের দিকে এই প্রশ্ন যেতে পারে বা যাচ্ছে। তারপর আসুন খড়দায় এমএলএর একটা ভূমিকাকে কেন্দ্র করে খড়দায় তৃণমূল কংগ্রেস এখন কার্যত দ্বিধাবিভক্ত, গ্রামীণ খড়দা এবং শহরের খড়দা। তার একটা প্রভাব কিন্তু নির্বাচনে পড়তে পারে, কারণ সৌগত রায়কে অবশ্যই পক্ষ অবলম্বন করতে হবে। তিনি কোন পক্ষ অবলম্বন করবেন সেটা এখনও স্থির হয়নি, বা আমাদের চোখের সামনে ভেসে ওঠেনি। তাকে একটা পক্ষ অবলম্বন করলে আরেকটা পক্ষ তো নিশ্চয়ই তার রেজাল্ট বদলে দেওয়ার চেষ্টা করতে পারে। দমদম উত্তর, এইখানে যদি আমি বলছি, আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, যদি এখানে অবাধ শান্তিপূর্ণ ভোট হয়, তাহলে কিন্তু সিপিএম প্রার্থী এখানে এগিয়ে যাবে। এটা ইতিহাস বলছে, দমদম উত্তরের ইতিহাস বলছে। কামারহাটি বিধানসভা কেন্দ্র, মদন মিত্র অসুস্থ ছিলেন, সামান্য সুস্থ হয়েছেন, সুস্থ হয়ে প্রচারে নামছেন। এটা সৌগত রায়ের কতটা পক্ষে যাবে সেটা আমরা জানি না, কারণ সৌগত রায়ের সঙ্গে মদন মিত্রের যে মানে মৌখিক তর্ক, এটা কিন্তু প্রকাশ্যে আমরা বারবার দেখেছি। মদন মিত্র ক্যামেরার তোয়াক্কা করেননি, বরং কখনো কখনো নিজেও তার ফেসবুক লাইভে, এমএম লাইভ বলে যেটা বিখ্যাত ছিল ও লাভলির, সেই এমএম লাইভেও সরাসরি সৌগত রায় বিরোধিতা করেছিলেন। সুতরাং এই 7টি বিধানসভা আসনে সবকটিতে সৌগত রায় বিধানসভা ভোটে নিরিখে এগিয়ে থাকলেও লোকসভার ভোটে কতটা তিনি এগিয়ে থাকবেন সে বিষয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছেই। বাকি ক্ষেত্রে বলবো যে শিলভদ্র দত্ত দুবারের এমএলএ হতে পারেন, কিন্তু শিলভদ্র দত্ত বিজেপির ক্যান্ডিডেট হতে পারেন, তিনি মোদিজির ক্যান্ডিডেট হতে পারেন, কিন্তু ক্যান্ডিডেট হিসেবে খুব যে শক্তপোক্ত এটা বোধহয় বলাটা ঠিক হবে না। বরং ভোটের দিন ঘোষণার পরদিন থেকেই ডক্টর সুজন চক্রবর্তী যেভাবে পথে নেমে পড়েছেন এবং একেবারে ক্যাপ্টেনের মতন সামনে দাঁড়িয়ে থেকে নিজের ভোট প্রচারকে পরিচালনা করছেন, প্রতিটি মানুষের কাছে পৌঁছচ্ছেন এবং প্রশ্ন তুলছেন, বারংবার প্রশ্ন তুলছেন, একেবারে পৌরসভা ভিত্তিক, বিধানসভা ভিত্তিক ইস্যু নিয়ে তিনি প্রশ্ন তুলছেন, তাতে কিন্তু সাধারণ মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতাটা ক্রমশ বাড়ছে।
এটা আমাদের পর্যবেক্ষণ যে সাধারণ ইস্যু, একেবারে সাধারণ ইস্যুগুলোকে তিনি যেভাবে তুলে ধরছেন, জানি না ভোটে যদি তিনি কখনো জিতে যান তিনি এইভাবে বিচার করবেন কি না, কিন্তু এখন যেভাবে তিনি বিচার করছেন, অর্থাৎ তিনি যেভাবে নজরে আনছেন বিষয়গুলোকে, এটা কিন্তু লক্ষণীয়। সব মিলিয়ে এই দুটি আসন অর্থাৎ শ্রীরামপুর এবং দমদম, দুটি আসনে তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে, অর্থাৎ তাদের জয় নিয়ে কোনো প্রশ্নই থাকা উচিত নয়। কিন্তু সাম্প্রতিক যে পরিস্থিতি, অর্থাৎ 2021-এর পর থেকে 2023 এবং 24 এই যে সময়কাল, এই সময়কালের মধ্যে রাজ্য রাজনীতিতে যে বিশাল পরিবর্তন হয়েছে এবং যে দুর্নীতির কথা সবার সামনে চলে এসছে এবং যে দুর্নীতির দায়ে একাধিক তাবড় তাবড় মন্ত্রী নেতা আজকে জেলে রয়েছেন, এই সমস্ত বিষয়ের যদি প্রভাব ভোটে পড়ে তাহলে বলতে হয় দমদম এবং শ্রীরামপুর তৃণমূলের নিরঙ্কুশ আধিপত্য থাকা সত্ত্বেও এখানে তাদের প্রার্থীর ভাগ্য কিন্তু সুতোয় ঝুলছে, যদিও সুতোর পাল্লাটা তাদের দিকেই ভারী, যে কেউ জিততে পারেন। যাই হোক, আজকে এই দুটো কেন্দ্র নিয়ে আলোচনা করলাম, দমদম এবং শ্রীরামপুর। আগামীতে আরও অনেক আসন রয়েছে, সেগুলোকে নিয়ে আলোচনা করব। আপনারা কোন আসনের বিশ্লেষণ শুনতে চান যদি লিখে জানান, অবশ্যই সেই আসন নিয়েই আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। ততদিন পর্যন্ত খুব ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন এবং আমাদের পাশে থাকবেন, কারণ একমাত্র বিজ্ঞাপনহীন চ্যানেল হিসেবে 7 অ্যাওয়েক নিউজ নেটওয়ার্ক লক্ষ লক্ষ মানুষের সমর্থন পেয়েছে এবং সেটা শুধু দিয়েছেন আপনারা। সুতরাং আমাদের অনুষ্ঠান, আমাদের প্রতিবেদন, আমাদের যে কোনো খবর আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন চিপতে কিন্তু একেবারে ভুলবেন না। জয় হিন্দ।